আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমাদের যা যা প্রয়োজন, অর্থাৎ আমরা কাজটা কেন শিখি বা এই কোর্সটা কেন করি, এই সম্পর্কে আগে জানতে হবে বিস্তারিত, এবং কত দূর আমরা শিখলে সব জায়গায় গিয়ে ভালো কিছু করতে পারবো, যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, সেই ভালো কাজগুলো কিভাবে করতে পারবো সেটা একটু আলোচনা করি, তারপরে আমাদের ক্লাসে ফিরে যাই। ঠিক আছে? আচ্ছা, আমরা অনেকেই জানি না, ভর্তি হওয়ার সময় অনেকেই বুঝিও না যে আসলে কোন কাজটুকু আমাদের শেখা দরকার বা কোন কাজটুকু আমরা শিখবো। অনেকেই না জানার কারণে অনেক ভুল করে ফেলি। তো যাই হোক, তো আমাদের কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এখন এই অফিস অ্যাপ্লিকেশন দ্বারা আমরা কি কি কাজ করতে পারবো, কোন কোন জায়গায় কি কি কাজ আমাদের প্রয়োজন হবে সেটা একটু বলি। তো এই অফিস অ্যাপ্লিকেশন করতে গেলে এর মধ্যে আমাদের 8টা সাবজেক্ট আছে, আর 8টা সাবজেক্টের মধ্যে 4টা হচ্ছে মেন সাবজেক্ট আছে। মেন সাবজেক্ট 4টা আর সহায়ক সাবজেক্ট আছে 4টা। এই 8টা প্রোগ্রাম মিলেই আমাদের অফিস অ্যাপ্লিকেশনের কাজ। এখন সেই কাজটা কোথায় কোথায় প্রয়োগ করব। তো কেউ যদি কোনো অফিস আদালতে কাজ করি, কোনো অফিস আদালতে কাজ করলে আমাকে এই অফিস অ্যাপ্লিকেশন অবশ্যই জানতে হবে এবং এই 8টা প্রোগ্রামিংই জানতে হবে। ঠিক আছে? কেউ যদি আমরা দোকানপাটে কোনো দোকানে কাজ করতে যাই, আমাকে এই 8টা প্রোগ্রাম সম্পর্কে ধারণা রাখতে হবে। কেউ যদি আমি কোনো কোম্পানিতে বায়ারের সাথে কাজ করি, বিদেশি কোনো কোম্পানির সাথে আমি কাজ করি, লিড জেনারেশন হতে পারে বা অন্যান্য যে কোনো কাজ হতে পারে, এই কাজগুলা কিন্তু আমাকে এই অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। এখন আসি, অফিস অ্যাপ্লিকেশন যেহেতু জানবো, একটা কোম্পানিতে অনেক ধরনের কাজ থাকতে পারে। যেমন কিছু শিট তৈরি করা, কিছু শিট আছে। হ্যাঁ, যেমন আমি যদি আমার শিটটা দেখাই তাহলে আমি বুঝতে পারবো যে এই শিটটা যদি আমাকে তৈরি করতে বলে, এইরকমই হুবহুব লেখা যদি আমাকে তৈরি করতে বলে, তাহলে কিভাবে আমরা তৈরি করব? এই অফিস অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু তৈরি করতে হবে। আমি যদি পত্রিকা অফিসে কাজ করি, তাহলে একটা পত্রিকা আছে, এই পত্রিকাটা কিভাবে কম্পোজ করছে, তারা কিভাবে ডিজাইন করছে, এই কাজগুলো আমরা যদি করতে চাই, কিভাবে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম করছে, এই প্রোগ্রামিং গুলো যদি করতে চাই, তাহলে আমাকে অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। বুঝাইতে পারছি? এবং আমি যদি অনলাইনে দরখাস্ত করতে চাই বা আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমাকে অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। আমি যদি অনলাইনে জিডির আবেদন করতে চাই, আমাকে অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। আমি যদি অভিযোগপত্র টাইপ করতে চাই, তাহলে এই অফিস অ্যাপ্লিকেশন আমাকে জানতে হবে। তার মানে আমি যদি টাইপিং করতে চাই, ফটোকপি করতে চাই, তাহলে আমাকে অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। তাহলে অফিস অ্যাপ্লিকেশনের গুরুত্ব কিন্তু অনেক। এক কথায় বহির্বিশ্বে, সারা দেশে, সারা পৃথিবীতে যত ধরনের কাজ আছে, কম্পিউটারের ডকুমেন্ট প্রসেসিং এর জন্য যত ধরনের কাজ আছে, সবই অফিস অ্যাপ্লিকেশন। এখন কেউ যদি বলে যে আমি একটা প্রজেক্টে জব করি, এখন এই প্রজেক্টের ধরেন আমাদের এই নদী কমিশনের কিছু কাজ হচ্ছে, এদের কিছু শিট দিয়েছে, এই শিটগুলা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয়, এই এক্সেল এর শিটগুলা কিভাবে পরিবর্তন করতে হয়, এই কাজগুলো আমাকে জানতে হবে। যেমন এই শিটগুলাতে আছে একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা কিভাবে আমি চেঞ্জ করব, কিছু নাম আমি কিভাবে চেঞ্জ করব, কিছু এডিটিং এর কাজ কিভাবে আমি চেঞ্জ করব, কিছু কলাম কিভাবে বৃদ্ধি করে আরো 2টা নাম আমি ভিতরে প্রবেশ করাবো, এই যে কিছু কিছু কাজ থাকে, এগুলা কিন্তু অফিস অ্যাপ্লিকেশনেরই কাজ। তাহলে এগুলা তো আমাকে শিখতে হবে, শিখতে হবে না? তার মানে একটা অফিস, আদালত, ব্যাংক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে আমরা যাই করতে যাই না কেন, এই অফিস অ্যাপ্লিকেশন আমাকে জানতেই হবে। তার মানে এই 8টা প্রোগ্রাম জানতে হবে। এখন আসি কি কি প্রোগ্রাম আমাকে জানতে হবে। এই প্রোগ্রামগুলো যদি, এই 8টা প্রোগ্রাম আমরা যদি 45 দিন টাইম দেই, 40 থেকে 45 দিন টাইম দেই নিয়মিত, তাহলে কিন্তু অফিস অ্যাপ্লিকেশন কোর্স আমাদের শেষ হয়ে যাবে এবং আমরা ভালোভাবে শেষ করতে পারবো। এখন আসি কি কি প্রোগ্রাম আমরা শিখবো। প্রথমে শিখবো আমাদের মেন সাবজেক্টের মধ্যে যে 4টা আছে, ওইটা বলি। ওয়ার্ড আছে, কি আছে? ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। কারণ কি এটার প্রসেসিং বলার কারণটা হচ্ছে, এটার নাম ওইভাবেই সাজানো হয়েছে। কারণ কি দেখেন তো, এটা কি একটা ওয়ার্ডের এই ডকুমেন্টটা সুন্দর করে প্রসেস করে সাজানো হয় নাই, সুন্দর করে প্রসেসিং করা হয়েছে। ঠিক এই প্রসেসিংটা কিভাবে করতে হয়, এই কাজগুলা কিন্তু আমাদের শিখতে হবে। কিভাবে দ্রুত গতিতে টাইপ করতে হয়, কিভাবে সাজানো হয়, এর মধ্যে কিছু কলামের কাজ আছে, কিছু লেটারের কাজ আছে, ফন্টের কাজ আছে, এই ফন্টের কাজগুলো কিভাবে করে, কিভাবে ওয়ার্ডটাকে খুব সুন্দর করে সাজানো যায়, ঠিক এমন ডিজাইনই আমরাও কিন্তু করতে পারবো। তো কিভাবে করা যায় এবং দ্রুত গতির সাথে করা যায়। কারণ বস আমাকে বললো যে সুমন সাহেব, এটা তুমি একটু, ভাই 10 মিনিট টাইম আছে, তুমি এটা করে দাও। এই কাজটুকুই যদি না করতে পারি, তাহলে তো বস আমাকে রাখবে না। কি জন্য রাখবে, তাই না? তো আমাকে এই প্রসেসিংটাই জানতে হবে, কিভাবে আমরা দ্রুত গতির সাথে এই টাইপিং এর কাজ সহ এই কাজটা কিভাবে সাজাতে পারি। এটাই কিন্তু আমাদের শিক্ষা, আর এটাই কিন্তু আমাদেরকে শিখতেও হবে। এবং আপনাকে বললো যে একটা স্যালারি শিট দিয়ে বললো যে সুমন সাহেব বা রহিম সাহেব, তুমি এই মার্কশিটটা তৈরি করে দাও। এখন এই মার্কশিট কিভাবে তৈরি করে, এটাই যদি আমি না জানি, তাহলে তো আমার কি হলো,
লাভ হইলো না। হ্যাঁ, তার মানে এই কাজটা কিভাবে সুন্দর করে তৈরি করা যায়, কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, এই কাজটাই কিন্তু ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিখতে হবে। আমরা যদি দেখা যায় যে রাজশাহী শিক্ষা বিভাগে চাকরি করি বা শিক্ষা অফিসে চাকরি করি, এখন আমাকে বললো যে আজকে এসএসসি রেজাল্ট দিবে, সুমন সাহেব তুমি একটু নেটে পাবলিশ করে দাও। এখন ওই পাবলিশিং এর কাজটা কিভাবে করে এটাই তো আমাকে জানতে হবে। যে এই যে সারা বাংলাদেশের 5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বা 3 লক্ষ স্টুডেন্ট একত্রে রেজাল্ট কিভাবে মুহূর্তের মধ্যে তৈরি করে দিচ্ছে, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, এরকম বিভিন্ন বোর্ড কিভাবে তৈরি করতেছে মানে 1 সেকেন্ডের মধ্যে। তো এই কাজটা যদি আমরা শিখতে পারি, এটাও কিন্তু আমরা 1 সেকেন্ডের মধ্যেই তৈরি করতে পারবো। আমরা এক্সেল শিখছি না, এক্সেল একটা বের করলে কি হয়, সূত্রটা একটা প্রয়োগ করলে কি হাজার হাজার বের করা যায়। ঠিক ওই মারফতে আমাকে কিন্তু শিখতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রামের মধ্যে ওয়ার্ডের কাজ আছে। ওয়ার্ডের কাজ হলো কি, লেখালেখি কাজ করা, ওই লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা, সুন্দরভাবে গ্রাফ বা চার্ট অনুসারে সাজানো, এই জন্য ওটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। তারপরে আসি এক্সেল। এক্সেলটাকে কি বলা হয়, এক্সেলটা বলা হয় ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এখন ওয়ার্কশিট অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, আমি একটু যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে স্কোয়ার কোম্পানিতে আমি জব করি, এখন আমার কাজ হচ্ছে স্যালারি শিট তৈরি করা, বা আমার কাজ হচ্ছে আমার কোম্পানিতে যতজন শ্রমিক আছে তাদের সমস্ত বায়োডাটা গুলো টুকে রাখা, যেমন তার নাম কি, তার বাসা কোথায়, তার ফোন নম্বর কি, তার পিতার নাম, মাতার নাম, এই যে সমস্ত ডিটেলস, তার ছবি কোনটা, সমস্ত ডিটেলস টুকে রাখার কাজই হলো এই মানে কি বললাম যে এক্সেল প্রোগ্রামটা। ঠিক আছে, এক্সেলটাকে বলা হয় ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আমি এই ব্যক্তিটা সম্পর্কে বা এই মানুষটার সম্পর্কে একটু অ্যানালাইসিস করব, যে তার সমস্ত বায়োডাটাটা আমি টুকে রাখবো, এটাই কিন্তু এক্সেলের কাজ। বা আমি বললাম যে কোনো একটা অফিস আদালতের বিভিন্ন শীট আছে, বিভিন্ন ধরনের শীট আছে, চার্ট আছে, সেই চার্ট গুলা কিভাবে তৈরি করতে হয়, সেটা স্যালারি শিট হতে পারে, সেটা গোল শেক পদ্ধতি হতে পারে, সেটা বেসিক বেতন হতে পারে, সেটা কমিশন শিট হতে পারে, এরকম যেগুলো আমি নাম বললাম, সেটা মজুরি শিট হতে পারে, যে একটা শ্রমিক একদিনে আমার এই প্রতিষ্ঠান থেকে কত টাকা মজুরি পাবে একটা শ্রমিক, এই একটা চার্ট তুমি তৈরি করো। তাহলে এই চার্ট গুলো আমরা কিভাবে করব, এই কাজে কিন্তু আমরা এক্সেলে করব। আর এক্সেলটাকে ওই জন্যই বলা হয় ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, এটা গবেষণা করে কাজটা করে। আবার যারা আমরা বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করি, যে ডাটা এন্ট্রির কাজ করি আমরা অনলাইনে, অনলাইনে কাজটা কিভাবে করি, যে অনেকে বলে যে ফাইবার বা আপওয়ার্কে কাজ করে, ফ্রিল্যান্সিং এর কাজ করে, এটা ডাটা এন্ট্রি রিসার্চ ওয়ার্কার হিসেবেও কিন্তু কাজ করা যায়। আপনি যদি শুধু এক্সেল প্রোগ্রামটা জানেন, আপনি অনলাইন থেকেও আর্ন করতে পারবেন। কিভাবে সেটা আমি যদি বলি, যে আমেরিকাতে আমাদের একটা কোম্পানি আছে, ধরেন স্কোয়ার কোম্পানি আছে আমেরিকাতে। এখন আমাকে বলা হলো, বায়ার আমাকে বললো যে তুমি আমার ওই কোম্পানি সম্পর্কে টোটাল বায়োডাটা একটা চার্ট আমাকে করে দাও, সেই চার্টটা তুমি এক্সেল এর মাধ্যমে করে দাও। এখন ওখানে আমাকে কিছু দিক নির্দেশনা দেওয়া হলো, যে কি কি তুমি নিবা, কি কি কাজ তোমাকে নিতে হবে। যেমন এইভাবে বলে দিল যে তোমাকে নিতে হবে হচ্ছে, যেমন আমি বললাম এইরকম করেই নিতে হবে, যে তোমার সিরিয়াল নাম্বার নিবা, তুমি ওই কোম্পানির কতজন এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের লিস্ট নিবা বা তাদের নামের তালিকা নিবা, তাদের হচ্ছে অ্যাড্রেস নিবা, তাদের ফোন নাম্বার নিবা, তাদের জিমেইল অ্যাড্রেস নিবা, তাদের হচ্ছে যে কোন এরিয়াতে তাদের অফিস, হেড অফিস কোথায়, সেই হেড অফিসের অ্যাড্রেসটা নিবা। এই যে 5-6টা অপশন বলে দিছে, কিন্তু বাদ বাকি যে নিচের চার্টটা যে তৈরি করা, গ্রাফটা যে তৈরি করা, আমাকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। রিসার্চ ওয়ার্কার হিসেবে, এজ এ রিসার্চ ওয়ার্কার, আমি একজন রিসার্চ ওয়ার্কার হিসেবে আমি ওটা খুঁজে বের করবো কিভাবে, অনলাইনে সার্চ দেওয়ার মাধ্যমে। তারা একটা আমাকে লিঙ্ক দিবে, যে এই লিঙ্কে প্রবেশ করলে তুমি অফিসের সমস্ত অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যাবা। কিন্তু বাইরের তো অত পরিশ্রম করার ইয়া নাই, যে আমি একজনে হায়ার করে তাক দিয়ে আমি করে নেব। কারণ দেখা যাচ্ছে যে 10 পেজের কাজ বাইর করতে গেলে দেখা যাচ্ছে যে 2 দিন লাগতে পারে বা 1 দিন লাগতে পারে, কিন্তু একজন এক্সপার্টের কাজ যদি দেয়, সে কিন্তু 5 ঘন্টায় করে দেবে একই কাজ। যে কাজও 2 দিনে করবে, সেই কাজ একজন এক্সপার্ট 5 ঘন্টায় করে দেবে। তো এই কাজটাই কিন্তু আমরা এক্সেল এর মাধ্যমে করব বা শিখবো। বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে একটা হচ্ছে ওয়ার্ড, আমরা বললাম ওয়ার্ডটা হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম, আর এক্সেলটা হলো কি ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এখন আসি 3 নম্বর। 3 নম্বরে আছে আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট। কি আছে? পাওয়ার পয়েন্ট। এখন পাওয়ার পয়েন্টটা কিসের কাজ করে? পাওয়ার পয়েন্টটা হচ্ছে মূলত উপস্থাপনামূলক কাজ করে। উপস্থাপন, যেমন আমি এখানে 5 জন স্টুডেন্টের সামনে আমি কিছু উপস্থাপন করতেছি, এই কাজটাই যদি আমি একটা প্রজেক্টরের সাহায্যে করতাম, তাহলে কি সুন্দর হতো না? আমি আপনাকে দেখাতাম এবং ওই সম্পর্কে কিছু বক্তব্য রাখতাম। তো ওই কাজটাই কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে করবো। যেমন আমি যদি চাই যে আমি সমাজ বিজ্ঞান সম্পর্কে একটা ক্লাস তৈরি করব, একটা ক্লাস নিব, সেই ক্লাসটা কিন্তু আমি পাওয়ার পয়েন্টে নিব। তাহলে পাওয়ার পয়েন্টে নিলে স্টুডেন্টদেরকে প্রজেক্টরের সাথে দেখাইলে তারা বুঝতে পারবে সহজে, আমিও তাদেরকে সহজে বুঝাইতে পারবো। আর জিনিসটা দেখবে এবং শিখবে, সেটা কিন্তু অনেক ভালো হয়, দেখাটা এবং শিখাটা।
তাই না? তো ওই কাজটা পাওয়ার পয়েন্টে করবো। আমি একটা গণিত ক্লাস নেব, তো গণিত ক্লাসটা কিভাবে পাওয়ার পয়েন্টে নেওয়া যায়, কিভাবে প্রেজেন্টেশন নেওয়া যায়, ওই কাজটাই করবো। যেমন আমাকে বস বললো যে আজকে আমাদের একটা মিটিং আছে, তোমাকে একটা টপিক দেওয়া হবে, এই টপিকের উপরে তুমি আমাকে 10টা বা 20টা একটা স্লাইড তৈরি করে আমাকে একটা কি করো, একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও। কারণ বস তো ওগুলা পারবে না, বস কি বলতে পারবে, আপনাকে একটা জাস্ট দিক নির্দেশনা দেবে যে এই সম্পর্কে বক্তব্যগুলো আমরা দেব, এই সম্পর্কে তুমি কিছু স্লাইড তৈরি করো। কারণ কাজ তো আপনার, কারণ আপনি কম্পিউটার অপারেটর, কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে বললো কি যে আমার কোম্পানিতে হচ্ছে এই মাসে কত টাকা লেনদেন হয়েছে, বা কত আমাদের মাল কতগুলো আছে স্টকে আছে এবং কতগুলো আরো প্রয়োজন, বা কত আমি সেলস করছি এবং কতগুলো মাল বাজারে আছে এবং আরো কতগুলো প্রয়োজন। এই যে কিছু কিছু টপিক আপনাকে বলে দিল, ওই টপিক মাথায় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর ওই টপিকটার উপরেই কিন্তু আপনাকে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে হবে। তো ওটাকেই বলা হয় হচ্ছে প্রেজেন্টেশন মূলক প্রোগ্রাম, ওটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে? বা কোনো একজন গণিতের ক্লাস, সে একজন গণিতের টিচার, সে হচ্ছে গণিত ক্লাসটা নিবে, সে বীজগণিতিক রাশিমালা সম্পর্কে স্টুডেন্টকে দেখাবে বা প্রেজেন্টেশন করে দেখাবে, উপস্থাপন করে দেখাবে, সেও কিন্তু করতে পারবে। একজন টিচারও করতে পারবে, একজন ব্যাংকারও করতে পারবে। সে ব্যাংকারের যদি থাকে যে একটা মিটিং থাকে, সেও যদি এরকম কিছু টপিক বলে দেয়, সেই টপিকের সম্পর্কে কিন্তু সে কিছু তৈরি করতে পারবে, কিছু স্লাইড কিন্তু তৈরি করতে পারবে। এগুলো কিন্তু আমি দেখাই দেবো আস্তে আস্তে। ঠিক আছে? তাহলে কি 3টা প্রোগ্রাম আমরা শিখলাম, বলো তো কি কি শিখলাম? ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, তাই না? আচ্ছা, তারপরে কি 4র্থ নাম্বারটা আছে হচ্ছে, এটাকে বলে ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম বা ডাটা এন্ট্রি আমরা যেটা বলি। এটা হচ্ছে ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটার মধ্যে কি কি কাজ করতে পারবো, যেমন আমি যদি বলি যে হচ্ছে আমার একটা খামার আছে, খামার হচ্ছে হাঁসের খামার। এখন আমার এই হাঁসের খামারে কতগুলো হাঁস আছে, কতগুলো হাঁস ডিম দেয়, কতগুলো ডিম দেয় না, এবং কতগুলো সেল করছি, আর প্রতিদিন কত পার্সেন্ট ডিম আমি সেল করে থাকি এবং কত পার্সেন্ট স্টকে থাকে। এই যে ডাটাটা তৈরি করা, এই যে ওয়ার্কশিটের কাজটা তৈরি করা, এটা কিন্তু এক্সেস প্রোগ্রামেও করা যায়। এক্সেস, অনেকে বলে না তুমি কি অতিরিক্ত বুঝো, বলে না, যেমন যে কাজটা ওয়ার্ডে করা যাচ্ছে না, যে কাজটা এক্সেলে করা যাচ্ছে না, যে কাজটা পাওয়ার পয়েন্টে করা যাচ্ছে না, সেই কাজটা কিন্তু এক্সেসে করা হয়। এক্সেস মানে অতিরিক্ত প্রোগ্রামিং হিসেবে করা হয়, যেটা ওগুলাতে পারা যায় না, সেগুলাতে কিন্তু ওইটাতে পারা যায়। ঠিক আছে? ওই কাজটা অর্থাৎ এক্সেস এবং এক্সেল এই দুইটা মিলেই কিন্তু ডাটা এন্ট্রির কাজ বলে, ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম বলে, কারণ দুইটার সমন্বয়ে কাজ করতে হবে। যেমন আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা মিলে একটা কাজ করি, কি সেটা হচ্ছে ডিজাইনিং এর কাজ করি, ডিজাইন। অনেকে বলে যে আমি ডিজাইনার হব, অনেকে বলে না যে আমি গ্রাফিক ডিজাইনার হব। তো গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, যেমন ইলাস্ট্রেটর এবং ফটোশপ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, সেরকম ডাটা এন্ট্রি অ্যানালিস্ট হতে গেলে আপনাকে অবশ্যই এক্সেল এবং এক্সেস সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে আপনি ডাটা এন্ট্রি অপারেটর হতে পারবেন। এবং অনেক যে নির্বাচন অফিসে একটা নিয়োগ দিছিল যে ডাটা এন্ট্রি অপারেটর 500 পদ। এখন ওই ডাটা এন্ট্রি অপারেটরদের কি কাজ বলেন তো? এই যে আপনার ডাটাটা সংরক্ষণ করছে না, ভোটার আইডিটা তৈরি করছে, আমারটা তৈরি করছে, হ্যাটটা তৈরি করছে, এই যে ডাটাগুলো সংরক্ষণ করছে ওই ডাটা এন্ট্রি অপারেটররাই। কারণ ডাটা কি, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা ঢুকাই দিয়েছে কি একটা ইটুটুকু একটা কার্ডের মধ্যে, কার্ড সিস্টেম তারা করছে, ওটাই কিন্তু আসলে ডাটা এন্ট্রির কাজ। আর ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ পেতে হলে আপনাকে ওই এক্সেল এবং এক্সেস এই দুইটা সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে, ধারণা রাখতে হবে। আর একজন কম্পিউটার অপারেটর হিসেবে 8টা প্রোগ্রামিং এর ধারণা রাখতে হবে। তাহলে কি আমরা 4টা প্রোগ্রাম কিন্তু পাইলাম, ওয়ার্ড, এক্সেল, এক্সেস আর পাওয়ার পয়েন্ট। ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এই 4টা কিন্তু ধারণা পাইলাম, বেসিক। হ্যাঁ, আপনার এই 4টা কিন্তু জানতেই হবে, আপনি যদি কোনো কিছু নাও জানেন এই 4টা জানতে হবে। আচ্ছা, এর সহায়ক হিসেবে কি জানতে হবে? সহায়ক হিসেবে আমাদেরকে আরো জানতে হবে, আরো 4টার নাম বলবো। সেটা হচ্ছে যেমন আপনাকে অ্যাডোবি ফটোশপ জানতে হবে। অ্যাডোবি ফটোশপটা কি কাজ করে, যেমন আমাকে বললেন যে আমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি করে দাও 4 কপি। এখন ওই 4 কপি ছবি কিভাবে তৈরি করে, এটা কিন্তু ফটোশপের কাজ। আমাকে বললেন যে তুমি একটা 3R ছবি করে দাও, আমি ঘরের দেয়ালে বেঁধে রাখবো, বা 4R সাইজের একটা ছবি করে দাও, আমি দেয়ালে বেঁধে রাখবো। সেই ছবিটা কিভাবে কাজ করে, এটা কিন্তু এই মানে ফটোশপের কাজ। তাহলে ফটোশপের কাজ হলো ছবিটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, বা প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসা, মানে সবার জনসম্মুখে উপস্থাপন করা, সেটাই কিন্তু ফটোশপের কাজ। একটা ফটো, একটা কালো একটা ছবিকে সুন্দর করে তৈরি করা,
বা একটা হলো অন্য ব্যাকগ্রাউন্ডের ছবিকে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করা, এই কাজগুলো কিন্তু আমরা ফটোশপে করে থাকি। বা আমাকে বলা হলো যে তোমার হচ্ছে আজকে আমাদের এই ছেলেটার নিয়োগ হয়েছে, তুমি অপারেটর, তুমি হচ্ছে এই ডকুমেন্ট গুলো স্ক্যানিং করে, তোমার ডকুমেন্ট গুলো স্ক্যানিং করে তুমি কম্পিউটারে সংরক্ষণ করে রাখো। কারণ সে তো, তাকে তো নিয়োগপত্র দিছি, তার সমস্ত ডকুমেন্ট গুলা কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। সেই কাজটা কিন্তু আমরা করতে পারি কি, এই প্রিন্টারের সাহায্যে বা স্ক্যানিং এর সাহায্যে করতে পারি, এবং সেটা করতে পারি বলেই আমাকে ফটোশপ জানতে হবে। আর ফটোশপ দিয়ে কিন্তু এই স্ক্যানিংটা করতে হয়, তাছাড়া কিন্তু স্ক্যানিং করা যায় না। ঠিক আছে, তাহলে এই কাজটা, এবং এই দেখবো যে আমরা তাদের ওই বায়োডাটার উপরে বা সিভির উপরে একটা ছবি আছে, এখন বস বললো যে তুমি ওই ছবিটাকে সুন্দর করে কেটে আরো 3 কপি বের করো, আমাদের লাগবে, অফিসিয়াল কাজে লাগবে। তাহলে আপনি অপারেটর, আপনার কি কাজ, আপনার ওই কাজটা হচ্ছে এটাকে ক্রপ করে নিয়ে সুন্দর করে ফটোশপ দিয়ে সাজায় গুছায় উপস্থাপন করা। বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে ফটোশপ গেল। এখন ইলাস্ট্রেটর কি করে? ইলাস্ট্রেটর হচ্ছে, আমি তো বললামই ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলেই তো গ্রাফিক প্রোগ্রাম। তো ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে সেই ডকুমেন্ট গুলাকে বের করতে হয়। ইলাস্ট্রেটর এটাকে দিয়ে সাজাতে হয়, গুছাতে হয়, যেমন বিভিন্ন প্রকারের ব্যাকগ্রাউন্ড গুলো সাজাতে হয়। যেমন আমরা যদি দেখি যে বিয়ে বাড়ির কোনো কার্ড কি দেখছি আমরা, বিয়ে বাড়ির কার্ড যে আমাদেরকে ইনভাইট দেয়, ইনভাইট পেপার, সেগুলাকে আমরা দেখছি অনেক সুন্দর করে সাজানো না? ওই কাজটা, ওই সকল ডিজাইন গুলো কিন্তু আমরা এই ইলাস্ট্রেটরে করে থাকি। যেমন যদি আমাকে বলে যে তোমাদের এলাকায় জালসা হচ্ছে, তোমাদের মসজিদ বা মাদ্রাসার একটা হচ্ছে যে কি করো, একটা মানে ডিজাইন তৈরি করো যে আমাদের মাদ্রাসায় অমুক দিনে জালসা, ওই যে তুমি একটা পেপার দিলে আমাকে যে স্যার আমাদের মাদ্রাসায় জালসা, আপনি দাওয়াত রইলো। এখন ওই যে জালসার পেপারটা সুন্দর করে তৈরি করছে না, ওই কাজটাই কিন্তু ইলাস্ট্রেটরে করছে। আর ওটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনদের কাজ। যেমন একটা ভিজিটিং কার্ড যদি আমি দেখাইতে পারতাম যে ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করে, এটা কিন্তু গ্রাফিকের কাজ, মানে ইলাস্ট্রেটরের কাজ মেইনলি। বুঝাতে পারছি? তো তাহলে এই অ্যাডোবি, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক ধারণা আমাকে জানতে হবে। কিছু কিছু কাজ যা না জানলেই নয়, যেমন তার সাথে স্ক্যানিং এর কাজ বললাম, তার সাথে আপনাকে আরেকটা কাজ জানতে হবে যে কিভাবে আমরা জিমেল খুলি বা জিমেল অ্যাকাউন্ট খুলতে তো অনেকেই পারি কারণ ডিজিটাল সময়, এবং কিভাবে সেন্ড করে এই জিনিসটা অনেকে জানি না, কিভাবে সেটা রিসিভ করে এটা আমরা অনেকেই জানি না। তো একটা জিমেইল, একটা ইমেইল একটা অফিসে কিন্তু খুবই গুরুত্ব বহন করে। এখন ধরেন যে আপনি একটা সচিব মহোদয়ের হচ্ছে পিএস, এখন আপনাকে বললো যে অমুক সচিবালয় থেকে তোমার মেইলে দেখা একটা মেইল আসছে, তো ওটা আপনি কিভাবে রিসিভ করবেন, কিভাবে ওটা ডাউনলোড করবেন, কিভাবে প্রিন্ট আউট করবেন, কিভাবে স্ক্যানিং করবেন বা কিভাবে সংরক্ষণ করে রাখবেন। আবার আপনাকে বললো যে ওই কপিটাই তুমি সিল স্বাক্ষর করে আবার আর এক কপি তাকে সেন্ড করো, ওই স্যারকে সেন্ড করো। তাহলে এই কাজটা আপনি কিভাবে করবেন? তার মানে কি, মেইলটা আপনি রিসিভ করতে জানতে হবে, ওই রিসিভ করা কপিটা আবার কিভাবে সেন্ড করতে হয় এটাও আপনাকে জানতে হবে। তো এটার কাজ হলো ওয়েব ব্রাউজিং এর কাজ। ওয়েব ব্রাউজিং মানে যে ওয়েব ব্রাউজিং এর সাহায্যে আমরা সারা বিশ্বে হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। কারণ যে জিনিসটা আমি চাচ্ছি আমার সামনে, গুগলের কাজ কি সেটাকে উপস্থাপন করা, আমার সামনে প্রস্ফুটিত করা, মানে সুন্দর করে তুলে ধরা। আমি চাচ্ছি যে মানে আতাইকুলা হাই স্কুল লিখে আমি সার্চ দিলাম, এখন সার্চ দেওয়ার মাত্রই কিন্তু আতাইকুলা হাই স্কুলের একটা ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক চলে আসছে, কিছু পিকচার চলে আসছে, আমার সামনে কিন্তু উপস্থাপন হয়েছে। আমি সার্চ দিলাম যে গোলাপ ফুল লিখে সার্চ দিলাম বাংলাতে, এখন অনেকগুলো গোলাপ ফুলের ছবি চলে আসছে। এইটা কাজে কিন্তু ওয়েব ব্রাউজিং এর কাজ, আর এটা আমাকে জানতে হবে। তাইলে আমি কি বললাম, আরো 4টার কাজ, সেটা হচ্ছে আমাকে স্ক্যানিং জানতে হবে, আমাকে ফটোশপ সম্পর্কে ধারণা রাখতে হবে, ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা রাখতে হবে, আর হলো ওয়েব ব্রাউজিং সম্পর্কে ধারণা রাখতে হবে। তাইলে আরো 4টা বললাম, এই 4টার নাম বলো, লাস্টের 4টা কি কি বললাম বলো, আর তুমি বলো। হ্যাঁ, ওয়েব ব্রাউজিং এর কাজ জানতে হবে, স্ক্যানিং এর কাজ জানতে হবে, ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে, ফটোশপের কাজ জানতে হবে, তাই না? আর প্রথম 4টা বলো তো, প্রথম 4টার কি বললাম? ওয়ার্ডের কাজ জানতে হবে, পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেল, এক্সেস, এই 4টা আমাকে কিন্তু জানতেই হবে। তাহলে কি এই 8টা, মোটামুটি এই 8টা কাজ যদি একটা স্টুডেন্ট হতে পারে, একটা লোক হতে পারে, ভালোভাবে যদি আয়ত্তে নিতে পারে, তাকে সারা বিশ্বে যদি চোখ বেঁধে ছেড়ে দেওয়া যায়, সে কিন্তু যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো কিছু করতে পারবে। যে কোনো কিছু করা সম্ভব না? আপনি এই কাজটা শিখলেন, আপনাকে যদি কেউ জব দিল না, সমস্যা নাই, আমার কর্ম দিল না, আমি তো ওয়েব ব্রাউজিং করেও কাজ করতে পারি। আমি তো কি বলে যে আমি একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিন্তু অনলাইন মার্কেট প্লেসেও কাজ করতে পারবো, কারণ এই কাজটা তো আমার জানা আছে। এক্সেল এর কাজটা তো আমি জানি, ওয়ার্ক রিসার্চের কাজ জানি, আমি কিছু টাইপিং করতে জানি। এই যে একটা বই কোম্পানি, আমি তো 3টা বই কোম্পানির সাথে কাজ করছি, যেমন হচ্ছে প্রফেসর সিরিজ, প্রফেসরসের আমরা অনেক বই পড়ছি না, যেমন জব সেক্টরে গেলেই প্রফেসরসের বই, কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসরসের,
শিক্ষক নিবন্ধন গাইড প্রফেসরসের। তো ওই কোম্পানির সাথে আমি কিছু কাজ করছি বাসায় বসে। যেমন তাদের সাথে একটা কন্ট্যাক্ট করছি কি, যে তারা আমাকে বলছে তুমি যদি 1000 ওয়ার্ড আমাকে লিখে দাও, 1000 শব্দ লিখে দিলে তোমাকে 10 টাকা করে দেবো। এখন 1000 ওয়ার্ড যারা আসলে টাইপটা দ্রুত করতে জানে তাদের কাছে কি সময়ের ব্যাপার? কোনো সময়ের ব্যাপার না। তাহলে আমরা কিন্তু কাজটা তাদের থেকে অর্ডারটা নিয়েছি, জি স্যার আমি করে দিতে পারবো। এখন দেখা যাচ্ছে সারাদিনের মধ্যে আপনার 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ পর্যন্ত ওয়ার্ড হয়ে গেছে। তাহলে 10 লক্ষ যদি ওয়ার্ড লেখেন আপনার কত টাকা হিসাব করেন মিনিটের মধ্যে। যেমন এই শীটটা এখানে 16টা পেজ আছে, আমি যদি এই 16টা পেজ কাউন্ট করি যে আমার এখানে কতগুলো ওয়ার্ড আছে, আমি কিন্তু বলতে পারবো যে এখানে আমার এতগুলো ওয়ার্ড আছে, তাহলে অত টাকা হিসেবে আমার রেট আসবে। দেখেন আমি এখানে কিছু ওয়ার্ড লিখছি, আমার কিন্তু এখানে ওয়ার্ড অলরেডি শো করছে যে 6টা শব্দ আছে। এই যে ওয়ার্ড 6, তার মানে কি এখানে 6টা শব্দ আছে। আমরা এরকম ডকুমেন্ট যখন টাইপ করতাম নিচে দেখা যাচ্ছে যে 5 লাখ, 10 লাখ, 1 কোটি পর্যন্ত শব্দ হয়ে যেত। এখন 1 কোটি শব্দের কত টাকা? কারণ আপনাকে কেউ জব দেয় নাই, আপনি কিন্তু বাসায় বসে কাজটা করতেছেন, কারণ আপনি কাজটা জানেন। আপনি তো অফিসে গিয়েও কাজ করতে হচ্ছে না যে আমার গাড়ি ভাড়া দিয়ে চলে যেতে হচ্ছে, আপনি বাসায় বসে কাজটা করে স্যারকে মেইলে সেন্ড করে দিলেন। কারণ আপনি কি জানেন? ওয়েব ব্রাউজিং জানেন, আপনি মেইলটা পাঠাতে জানেন, এতটুকু কাজটা জানেন, আপনি স্ক্যানিং জানেন। তাহলে কি আপনি পাঠাতে পারবেন না? বসে বসে কাজ করতে পারবেন না? তো তাহলে কি আপনাকে এই কাজটা কিন্তু অফিস অ্যাপ্লিকেশন কাজটা শিখলে আপনি সবই করতে পারবেন, সব। এমন আছে যে একটু যদি আপনাকে ফলো করি যে একটা ডিজাইন আছে অনলাইনের মারফতে, কিছু ডিজাইনিং আছে যে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করছেন যে হ্যাঁ আমি ফাইবার একটা অ্যাকাউন্ট খুলছি, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাই। যে অনেকে বলে যে স্যার আমি এই কাজটা শিখে কি করবো, এই যে ওরা কিন্তু বলে যে স্যার আমি এই কাজটা শিখে কি করবো। এই যে আমি কিন্তু দেখাই দিচ্ছি যে কাজটা শিখে আসলে আমরা কি করবো, আমি কিন্তু সেটাই দেখাই দিচ্ছি। এই যে আমি একটা ওয়েব মানে অ্যাড্রেসের মধ্যে ঢুকে গেলাম, এখানে আমি কিছু ডিজাইন করছি, কারণ আমার মন মতো আমি কিছু ডিজাইন করছি একটা কোম্পানির মারফতে। স্যার আমাকে বলছে যে তুমি আমাকে 10টা ডিজাইন দিবা বা প্রতিদিন একটা করে ডিজাইন দিবা, তোমাকে 100 করে টাকা দেবো। এখন 30 দিনে 30 ডিজাইন, তার মানে কি মাসে 3000 টাকা। দেখেন আমি যদি একটুকুনি দেখাই আপনি বুঝতে পারবেন। এটা একটু লোড নিচ্ছে, এটা কিন্তু আসলে ডিজাইন, এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা ডিজাইন এবং স্মুথ একটা ডিজাইন। এই ডিজাইন যখন আমি শিখছি তখন আমার হচ্ছে 7 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগছে শিখতে, আর যখন আমি শিখে গেছি তখন আমার 2 মিনিট সময় লাগে একটা ডিজাইন করতে। দেখেন এটা কিন্তু আসবে, এটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কারণ এটা ওয়েব ব্রাউজিংটা ঘুরছে, মানে নেটের কারণে ঘুরছে, আসবে ভালোভাবে আসবে। দেখেন তো একটা ডিজাইন কি কি মনে হয় আপনার দেখে? প্রফেশনাল মনে হয় নাকি আনপ্রফেশনাল মনে হয়? এটা কিন্তু তারা কি করে ইউটিউবে জাস্ট এই ডিজাইনটা হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন, আমাকে সে বলছে প্রতিদিন একটা করে ডিজাইন দিবে 100 টাকা। তাহলে দেখেন আমি শিখছি বুঝাই তো আমি কাজটা করতে পারছি, যদি না শিখতাম তাহলে কি করতে পারতাম? শুধু এটা না, দেখেন আমি আরো একটু নিচে যাই, ধরেন এই একটা ডিজাইন, এটা আলাদা একটা ডিজাইন, এগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা ডিজাইন। আমাকে বলছে তুমি আমাকে এরকম একটা থাম্বনেল তৈরি করে দাও, তোমাকে আমি মানে কি বলে যে 100 টাকা দেবো বা 200 টাকা দেবো বাংলাদেশি হিসেবে। এবং যদি আমি বহির্বিশ্বে কোনো বাইরেরই এই কাজটা করতাম, আমাকে বলতো তোমাকে $5 দিব বা তোমাকে $10 দিব, প্রতিদিন আমাকে একটা ডিজাইন দিবা। তাহলে আসলে আমি এখানে কাজটা করছি কি, শুধুমাত্র টাইপিং এর কাজটা করছি, টাইপিং করছি না, পিছনে একটা কি নিছি, একটা স্লাইড নিছি বা একটা বোর্ড নিছি, বোর্ডের উপরে আমি সুন্দর করে কলাম দিয়ে নিজের মতো করে আমি তৈরি করছি, বাইরেকে যখন সাবমিট করছি সে বলছে গুড, আমার কাজটা কিন্তু শোন পাক্কা। সে আমাকে প্রতিদিন কাজ দেবে একটা কাজ দেখে, শুধুমাত্র একটা কাজ তাকে ভালোভাবে উপস্থাপন করছি, জি স্যার আমি এই কাজটা এইভাবে করছি, তার কিন্তু মনে লাগেছে জন্য সে আমাকে কাজটা দিচ্ছে। এই যে এই কাজটা আমি ঢাকাতে দেই, একটা স্যারকে দেই, এই কাজটা দেই ঢাকাতে, যারা বিদ্যাবাড়িতে আমরা পড়াশোনা করি তাদেরকে দেই। তাহলে কি এই কাজটা যখন আমরা শিখতে পারবো তখন কি আমার মনের মধ্যে ভালো লাগবে না যে না রে আমি এই কাজটুকু তো অন্তত শিখছি, বা এই কাজটা করে আমাকে কেউ চাকরি দিচ্ছে না, আমি বাসায় বসে কাজ করতে পারতেছি। এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ আছে। আপনি শুধু কি করতে পারেন, লিখতে পারেন, ধরেন লিখতে পারেন। এখন এই বিদ্যাবাড়ি এটাও একটা বইয়ের পাবলিকেশন, তারা বললো যে আমাকে হচ্ছে গণিতের বইটা করে দিতে হবে বা বিজ্ঞানের বইটা করে দিতে হবে, 500 পেজের বই, তুমি কত টাকা চাও? এখন আপনার হিসেবে আপনি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, স্যার আমি 50,000 টাকা চাই, 500 পেজের বই করে দেবো 50,000 টাকা, কারণ সে তো লক্ষ লক্ষ কপি ওই বইটা বিক্রি করবে। এবং আপনাকে যদি বলে যে না তোমাকে আমি ওয়ার্ড হিসেবে টাকা দেবো, আমার তো এত টাকা আসলে এরকম হচ্ছে না, জি স্যার আপনি ওয়ার্ড হিসেবেই দেন, তখন কিন্তু সে ওয়ার্ড হিসেবে দিতে গেলে 48,000 45,000 টাকা কিন্তু তার পড়ে যাবে। সে যদি ওয়ার্ড হিসেবেও দেয়, কারণ 500 পেজের লেখা কম না,
দেখবেন আপনার কোটি কোটি লেখা হয়ে গেছে, কোটি কোটি ওয়ার্ড আছে ওর মধ্যে। তাহলে আপনি ওয়ার্ড হিসেবে টাকা ইনকাম করতে পারতেছেন। আপনি একটা বই লিখে শুধুমাত্র লিখার কাজটা শিখছেন, আর কিচ্ছু শেখেন নাই, তাও আপনি ইনকাম করতে পারতেছেন। শুধু আপনি ডাটা এন্ট্রির কাজ শিখছেন, সেটার মাধ্যমে ওয়ার্ড রিসার্চের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন। শুধু আপনি কি শিখছেন, একটা গ্রাফিক ডিজাইনিং এর একটা ডিজাইন শিখছেন, একটা ডিজাইন যে ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন, ধরেন শুধু ভিজিটিং কার্ড। এই প্ল্যাটফর্মে হুবহু একই কাজ লক্ষ লক্ষ পোলাপান করতেছে, লক্ষ লক্ষ, কোটি কোটি। এই দেখেন, যদি একটু আমি প্রমাণ দেই তাহলে বুঝতে পারবেন, প্রমাণ না দিলে বুঝতে পারবেন না। ফ্রিল্যান্সার লেহে সার্চ দিলাম, এখানে দেখেন অনেক একটা প্ল্যাটফর্ম চলে আসছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করে, হ্যাঁ ফ্রিল্যান্সাররা কাজ করে। দেখেন তো এটা বলতেছে কি $10, মানে কি একটা কাজ এখানে বলা আছে যে তুমি যদি এই কাজটা করে দিতে চাও বা এই ডিজাইনটা তুমি করে দিতে চাও, তোমাকে আমি $10 দিব। যে এই ডিজাইনটা করতে যে জানে তার কি বেশি টাইম লাগবে? এরকম হাজার হাজার কিছু কাজ আছে, হাজার হাজার ধরনের কাজ আছে। তার মানে কি আপনি কিন্তু বসে থাকতেছেন না, আপনি শিখছেন প্লাস কাজ করতেছেন। ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সিং আছে, এরকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের নাম আছে। বা মানে সোশ্যাল মিডিয়াতেও কাজ করা যায়, যে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে তারা লোক হায়ার করে বা ওই গ্রুপ থেকে কাজ হায়ার করে। যেমন আমাকে বললো যে স্যার আমাকে হচ্ছে একটা ডিজাইন দিতে হবে, এটা কাজিরহাট টু পাবনা একটা বাস যায় অথবা একটা কোচ যায়, এই কোচের হচ্ছে কিছু ভিজিটিং কার্ড আমাকে তৈরি করে দিবেন, যে ঢাকা টু কাজিরহাট ধরেন। তো তারা হচ্ছে তাদের ফোন নম্বরটা দিল, আর কি দিল, তাদের অ্যাড্রেসটা দিল, তাদের গাড়ির নামটা দিল, আর কোনো তথ্য দেয় নাই। তো বাদ বাকি তো আমি তো ডিজাইনার, আমাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। তো সুন্দর করে একটা উপস্থাপন করে তাদের কাছে আমি একটা কার্ড দিতে পারি। যেমন এখানে যদি আমি একটু সার্চ দেই, ভিজিটিং কার্ড, দাঁড়াও আর অল্প একটু সময় নেব, বেশি সময় নেব না। দেখো একটু খালি জিনিস তোমাকে শিখানোর জন্যই এত কথা। দেখো এইদিকে দেখো, এই যে কার্ডগুলো এখানে করছে, এই কার্ডগুলা কি এমনি এমনি করছে? সে জানে বিধায়িত কাজটা করছে। দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন, এগুলা দেখলে আসলে মন ভরে যায় যে আমি যদি এরকম পারতাম বা এরকম করতাম। দেখো প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করছে। এই কাজটা করছে হলো ইলিস্ট্রেটর দিয়ে, এআই দিয়ে, যে এআই ইলিস্ট্রেটর আছে এটা দিয়ে এবং ফটোশপ দিয়ে, দুইটা মিলেই এই কাজগুলো করছে। তাহলে এরকম হাজারো ডিজাইন কিন্তু আমরা তৈরি করতে পারবো, আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে পারবো। কেউ একজন টি শার্ট ডিজাইনার, টি শার্ট শুধুমাত্র টি শার্টের কাজ করে, তাও টি শার্টের একটা লোগো বানায়, শুধু একটা লোগো, সে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে, হাজার হাজার ডলার ইনকাম করে, কারণ সে কাজটা শিখছে। সে প্ল্যাটফর্ম থেকে কাজটা শিখে লোকাল প্ল্যাটফর্মেও কাজ করে, আবার সে তার অনলাইনেও কাজ করে। যে মাধ্যমের সাথে কাজ করে তারাও টাকা পায়, সেও টাকা পায়। সে যদি $10 কাজ করে, সেই মাধ্যমটা ধরেন freelancer.com, ওরা নিলে হলো $2 আর আপনাকে দিল $8, সে $10 কাজ করছে, কারণ 20% কমিশন তারা নিয়ে নেয়। তাহলে কি আপনি কাজ শিখলে তো লস নাই, আপনি সব জায়গাতে কাজ করতে পারবেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কি, যে আসলে অফিস অ্যাপ্লিকেশন কাজটা শিখে আমরা কোন কোন প্ল্যাটফর্মে কোন কোন ধরনের কাজ করতে পারবো, এটা কিন্তু বুঝলাম। তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, যে কিভাবে আমরা প্রথম দিনের কাজ হিসেবে কোনটা ধরবো সেটা একটু জানায় দেওয়া। তো এটা তো আমরা জানছিলাম যে কিবোর্ড, এই কিবোর্ডের আমরা ব্যবহার শিখছিলাম অনেকেই, দেখি তো একটু ধরি কারো মনে আছে কিনা। যেহেতু প্রথম ক্লাস, তুমি বলো তো কয়টা বাটন আছে? তোমাদের কিন্তু শিখাইছি না, ভালো করে বলো, তুমি বলো তো কয়টা বাটন আছে? আচ্ছা, এই কিবোর্ডে 112 থেকে 114টি বাটন থাকে। না বেশি না, 112 থেকে 114টির মধ্যে অফিসিয়াল কিবোর্ডে কিছু বাটন সংখ্যা হেরফের থাকে, কিন্তু 14টির মধ্যেই আপনি গুনে দেখবেন যে 112 থেকে 114টার মধ্যে। হ্যাঁ, 112 থেকে 114টা বাটন থাকে একটা কিবোর্ডে। আর এই কিবোর্ডের বাটন গুলোকে কয়টা ভাগে ভাগ করা যায় বলো? তাহলে মনোযোগ না দিলে তো এগুলো শিখতে পারবো না। কয়টা ভাগে ভাগ করা যায় বলছিলাম কিন্তু। তাহলে কয়টা হলো তোমাকে বলছি? কয়টা? না 4টা না তো, কয়টা? 6টা। হ্যাঁ, এই নর্মাল কিবোর্ডকে বৈজ্ঞানিক ভাষায় বা কিবোর্ডের ভাষায় কিন্তু 6টা ভাগে ভাগ করে। আপনি যুদ্ধে নামবেন, আপনার হাতে অস্ত্র দিলাম, এখন অস্ত্রই তো এইটা, আপনি কি ওইটার সাথে মারামারি করবেন? করবেন না, আপনি কাজ করবেন কিবোর্ড দিয়ে।
তাহলে কিবোর্ড দিয়ে কাজ করলে, আপনাকে ছেড়ে দিছি আমি কিবোর্ড, এই কিবোর্ডের বাটনের নাম যদি না শিখেন তাহলে কেমনে কাজ করবেন? এবং কোন বাটন কি কাজ করে এটা যদি না জানি তাহলে কেমনে কাজ করবেন? কতগুলো বাটন আছে আর কতগুলো বাটন আমার নিজের আয়ত্তে আছে, এই কাজগুলোই তো শিখতে হবে। কারণ আপনি যুদ্ধে নামাই দিচ্ছে, আপনি তরবারি চালাতে জানেন না, তরবারি কিভাবে চালাতে হয় এটা জানেন না, তাহলে তো আপনি যুদ্ধে পরাজিত হবে। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে? ট্রেনিং নিতে হবে, শিখতে হবে। এখন এই শিখার জন্য কি করতে হবে? এটা আপনার অস্ত্র, এটাকে কতগুলো বাটন আমার আয়ত্তে থাকবে, এই যে হাত, আমরা দুইটা হাত দিয়ে 10টা আঙুল দিয়ে কিন্তু আমরা পুরো কিবোর্ডটাকে আয়ত্তে রাখি, পুরো কিবোর্ড আয়ত্তে রাখি। যদি দেখাই কিভাবে আয়ত্তে রাখি, হ্যাঁ জিরো থেকে তো বললাম এত কথা, তা নাহলে তো আমি কাজ দেখাই দিয়ে শরীর পড়তে পারতাম না। দেখেন এদের লিখলাম একটা লাইন, আমার লিখতে কি বেশি বেগ পেতে হয়েছে? কারণ কিবোর্ডটা কি আমার আয়ত্তে, কিন্তু কিবোর্ডটা কার আয়ত্তে? আমার আয়ত্তে। আর আমি যদি কিবোর্ডের আয়ত্তে হয়ে যেতাম তাহলে কিন্তু আমার একটা লিখতে কিন্তু দাঁত ভেঙে যেত, আমি যদি কিবোর্ডের আয়ত্তে হইতাম। আমাদের স্যার বলতো যে তুমি ফুটবল হবা নাকি খেলোয়াড় হবা? ফুটবল হলে সারা জীবন লাত্তি খাবা, আর যদি খেলোয়াড় হও তাহলে কি হবে? তুমি সারা জীবন লাত্তি বা। মানে কথাটা আসলে বাস্তব, কারণ সুন্দর একটা উপস্থাপন। দেখেন এই কিবোর্ডটা যদি আপনি জানেন তাহলে আজীবন এই কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন, আজীবন আপনি মরার আগের দিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এটা দিয়ে। এই কিবোর্ডটা যদি আপনি জানেন, তার মানে কি এটা আপনার নিজের আয়ত্তে রাখতে হবে। আর এই আয়ত্তে রাখার জন্য কি এটার ভাগ করছে কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? এই যে আমি যে লিখছি এক লাইন, আমি কি বেশি টাইম নিছি? আমি 1 মিনিটে 80 ওয়ার্ড লিখতে পারি, আপনাদের সামনে আমি লিখে দেখাতে পারি। 1 মিনিটে 80 শব্দ আমি লিখবো, এবং যত বড় শব্দই দেন, বিজ্ঞান একটা বানান, কম্পিউটার একটা বানান, ব্রাহ্মণবাড়ি একটা বানান, এই জাতীয় বানানো যদি দেন তাও আমি লিখতে পারবো। কারণ কি আমার অভিজ্ঞতা আছে। আমি পেপার পত্রিকা অফিসে কাজ করছিলাম, যখন এই পত্রিকা অফিস আমাদের টাইম দিত 7 মিনিট 10 মিনিট একটা কলাম লিখতে, 10 মিনিট একটা কলাম। আমাদেরকে বলতো যে তোমাকে, আমাদের তো পত্রিকা টাইম তো অত টাইম পাওয়া যায় না পত্রিকা অফিসে, কারণ একটা পত্রিকার মধ্যে ধরেন প্রথম আলোতে কয় পেজ? 16টা পেজ থাকে, ধরেন 8 8 16টা পাতার আবার বিভিন্ন কলাম থাকে, বিভিন্ন ভাগ থাকে। আর একটা অফিসে তো অপারেটর থাকে 300 জন, আর 300 জন থাকলেও এই কলামই থাকে হচ্ছে 600টা। তাহলে আপনাকে 10 মিনিট টাইম দিল যে তুমি 10 মিনিটের মধ্যে এই কলামটা আমাকে তৈরি করে দাও। আপনার যে প্রুফ এডিটর আছে, যে এডিটররা থাকেন, মানে এডিটিং করেন, এটা তো টাইপ তো করবেন আপনি, তারা কি করবে? প্রুফ পড়বে, এটা ভুল টুটে আছে কিনা এটাই শুধু বের করবে, কিন্তু মেন কাজ তো আপনার। তাহলে আপনাকে কি ওই গতি সম্পন্ন হতে হবে তো। আচ্ছা, এটা হতে গেলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, আর এটা কাজ করতে গেলে আপনাকে কিবোর্ড জানতে হবে। আর কিবোর্ডের এই 6টা ভাগ আমি বললাম, কিবোর্ডকে বৈজ্ঞানিক ভাষায় 6টা ভাগে ভাগ করা যায়। তো প্রথম ভাগের কি নাম বলো তো? বলছিলাম কিন্তু ভুলে গেছো, বলো। তাহলে এরকম ভুলে গেলে তো হবে না। এই কিবোর্ডের প্রথম ভাগ বলছিলাম অ্যালফাবেট বা টাইপিং কি। অ্যালফাবেট বা টাইপিং কি বলছিলাম না? এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান এ থেকে জেড পর্যন্ত এই 3টা সারিকে বলে অ্যালফাবেট বা টাইপিং কি। কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান এগুলাকে বলে অ্যালফাবেট বা টাইপিং কি। যেমন এই 3টা সারি অ্যালফাবেট বা টাইপিং কি। আর এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ, এবং এখানে হচ্ছে জে থেকে সেমিকোলন বা ক্লোন, এই ক্লোন পর্যন্ত এটাকে বলে হোম কি। কি বলে? হোম কি। তাহলে মনে থাকবে কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান এটাকে বলে অ্যালফাবেট বা টাইপিং কি। আর এই মাঝখানে যে সারিটা এটাকে বলে হোম কি। হোম মানে কি? বাড়ি থেকে আমরা অফিসে আসছি কাজ করতে, আবার বাড়িতে যাব। তাই কি বাড়িতে আমরা সবসময় থাকি না? থাকি সবসময়, কাজের ক্ষেত্রে আলাদা। স্কুলে যাব, তাও আবার স্কুল থেকে বাড়িতে ফিরি। হ্যাঁ, না না, এটা হোম কি হচ্ছে এই জন্য এটা মিডিলে দেওয়া হয়েছে, কারণ কি আপনি যখন কাজ করবেন আপনার এই হাতটা যখন বিভিন্ন জায়গায় যাবে, ধরেন আপনি স্কুলে গিয়েছেন, পড়াশোনা করছেন, আবার বাড়িতে এসে আপনি ঘুম দিচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন, থাকতেছেন, মানে ছুটির দিন তাও কিন্তু বাড়িতে থাকতেছেন, ঘুরে ফিরে আপনাকে এইখানে আসতে হবে। এটা এই জন্যই তো হোমকি নাম হয়েছে। আর হোমকির জন্য এখানে দেখেন 2টা বাটন দেওয়া আছে, এই যে 2টা দাগ দেওয়া আছে, একটু নাড়া দেন, দেখেন একটু এখানে নাড়া দেন, একটু এফ এর পর একটা ফোঁটা আছে না, ওইটাই হচ্ছে হোমকি আপনার। কারণ আপনি যেখানেই থাকেন না কেন, হাত যেখানে চলে যাক, আপনি হোমকিতে ফিরে আসলে কি হবে? আপনার গতিটা ঠিক থাকবে, হাতের যে স্পিড, এই যে আমরা বলি 80 ওয়াট 70 ওয়াট লিখা, এই স্পিডটা তো আপনার ঠিক থাকবে। আমি কিন্তু সংখ্যা বলতে পারবো যে আমি এই সংখ্যাটা লিখতেছি, আমি কিন্তু আপনার দিকে তাকায় রয়েছি। বস যখন বলতে যে তুমি লেখো 50 60 70 80 90, আমরা কিন্তু এরকম লিখতাম।
আপনি দিক তাকায়, বসের দিক তাকায়। কিবোর্ড কখনো দেখিনি। যদি বলতে একটা শব্দ লেখেন, সুমন সাহেব একটা শব্দ লিখতাম, শব্দ আমার করিম লিখতাম। কারণ কি, এটা হচ্ছে অভিজ্ঞতা। আর এইটার নিজের আয়ত্তে নিতে পারলেই তো সম্ভব, তাছাড়া সম্ভব না। এখন আমি যদি কিবোর্ডের আয়ত্তে থাকি তাহলে তো হবে না। তো যাই হোক, অ্যালফাবেট কি বা টাইপিং কি আমরা প্রথম শিখলাম যে কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান অ্যালফাবেট বা টাইপিং কি বলে? টাইপিং। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে 1 প্রকার পাইছি, আর আছে কয়টা? 5 প্রকার। উপরেরটার কি নাম তুমি বলো? উপরে কি নাম বলো? ফাংশন বা ফাংশনাল কি। কিবোর্ডের উপরে 12টি কি থাকে, কিবোর্ডের উপরে 12টি কি থাকে, এগুলো হলো ফাংশন বা ফাংশনাল কি। মানে কিবোর্ডের উপরে কি F1 থেকে F12 পর্যন্ত এই 12টি কি হলো ফাংশন বা ফাংশনাল। ঠিক আছে, ফাংশন বা ফাংশনাল কি। কিবোর্ডের উপরে F1 থেকে F12 পর্যন্ত 12টি কি হলো ফাংশন বা ফাংশনাল কি। তাহলে 2 প্রকার পাইলা, একটা হচ্ছে টাইপিং, একটা হলো ফাংশনাল। কয় প্রকার বলেন তো আপনি? এটার কি নাম? হ্যাঁ, তারপরে উপরে ফাংশনাল কি। গুড। আচ্ছা, তারপরে 3য় নম্বর আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে কন্ট্রোল অল্টার শিফট, এগুলাকে কি বলে বলো? তুমি বলো। কমান্ড কি। হ্যাঁ, কমান্ড কি বা নির্দেশিকা কি। কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার, এর পাশে আছে কন্ট্রোল শিফট অল্টার, এই তিনটা এই হ্যাঁ ডাবল হয়েছে হচ্ছে, আমি বলি ডাবল দেওয়া হয়েছে এই কারণেই কাজের সুবিধার জন্য। যখন আপনি বাম হাতের কোনো কাজ করবেন তখন আপনার শিফট ধরার প্রয়োজন হবে। যেমন যুক্ত বর্ণ লিখবেন, যখন শক্তি বানানটা যখন লিখবেন তখন কি আপনি কি এই হাতের কারণে তো এই বাটনটা ধরতে পারছেন না, কারণ এইদিকে তো আপনার অন্য কাজ চলছে। তখন কি হবে, তখন এই হাত দিয়ে আপনি এই বাটনটার কাজ করবেন। যখন কোনো কমান্ড দিবেন তখন এই হাতের তো কাজ চলছে, তখন এটা ডাবল হওয়ার কারণে এটা আপনার সুযোগটা বেশি, এটা আপনি কন্ট্রোল ধরে ওই কাজটা করে দিতে পারতেছেন, মানে ওই কমান্ডটা প্রয়োগ করতে পারতেছেন, এই জন্যই ডাবল। যখন কোনো কাজ করতেছেন এইদিকে তখন আপনার দেখা যাচ্ছে যে এই হাতটা ফ্রি আছে, তখন এই কমান্ডগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন। এইদিকে কাজ করতেছেন যখন, তখন আপনি এইটা ব্যবহার করতে পারতেছেন। কমান্ডের সুবিধার জন্য এটা এক্সট্রা দেওয়া হয়েছে এবং বেশি দেওয়া হয়েছে, যাতে কাজটা দ্রুত গতির সাথে আপনি করতে পারেন। তাহলে কি কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট এগুলো কি কমান্ড কি বা নির্দেশিকা কি। টাইপিং, ফাংশন আর কমান্ড। তাহলে গেল কয়টা? 3টা। আর 3টা বলেই আমরা ক্লাস শেষ করব। সেটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত এটাকে কি বলে? কি বলে না, নাম্বারিং কিপ্যাড। এটাকে কি বলে? ও বলছে যে নাম্বারিং কিপ্যাড, এটা হচ্ছে নাম্বারিং কিপ্যাড। যেমন হ্যাঁ, এটা হচ্ছে নাম্বারিং কি আর এটা নাম্বারিং কিপ্যাড। যখন আমরা কোনো হিসাব নিকাশের কাজ করি বা ক্যালকুলেটরের মতো কোনো প্যাড ব্যবহার করি তখন এটা করি। ঠিক আছে, হিসাব নিকাশ। আপনাকে এক্সেল এর কিছু কাজ দেওয়া হয়েছে, তখন কি আপনি এখান থেকে কাজ করবেন নাকি এখান থেকে দ্রুত করবেন? ফার্স্ট হয় এটা। আর যখন কোনো টাইপ করবেন বাংলাতে লিখতেছেন একটা শব্দ, কোনো সাল লেখার প্রয়োজন, তখন আপনি এটা দিয়ে করবেন। এটা কাজের সুবিধার জন্য রিলেশন আছে। আর এইটা হচ্ছে কি, এটা আপনি হিসাব নিকাশের যখন কাজ করবেন তখন তো অন্য কোনো বাটনের কাজ নাই, শুধু সংখ্যার কাজ। হ্যাঁ, করে না, এটা খুব করে, মানে অনেক দ্রুততার সাথে করতে হয় এটা। হ্যাঁ, এই জন্যই কিন্তু আপনার এটা দেয়া। এটা নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড, আর এটা হচ্ছে নিউমেরিক কি বা নাম্বারিং কি। তবে কাজ একই, কোনো সংখ্যা এখান থেকেও লিখতে পারবেন এখান থেকেও লিখতে পারেন, তবে কাজের সুবিধার ক্ষেত্রে দেয়া। তাহলে কি 4 প্রকার পাইছি, আর হলো আর 2 প্রকার, তাই তো? তুমি বলো যে অ্যারো কি কোনগুলো? অ্যারো কি কিবোর্ডের নিচে এই 4টা, এই 4টা কি কে বলে? কার্সর কি বা কার্সর কি অথবা অ্যারো কি। এই 4টা কি বলে? কার্সর কি বা অ্যারো কি। এখন এটা হচ্ছে আপ অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা লেফট, এটা রাইট। কোনো শব্দের উপরে, কোনো লাইনের উপরে যেতে চাইলে আপ অ্যারো চাপতে হয়, কোনো লাইনের নিচে আসতে চাইলে কিন্তু ডাউন অ্যারো চাপতে হয়। কোনো অক্ষর, একটা করে অক্ষর বামে যেতে চাইলে যে লেফট অ্যারো চাপতে হয়, ডানে আসতে চাইলে রাইট অ্যারো চাপতে হয়। ঠিক আছে, এই যে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। আচ্ছা, তাহলে কয় প্রকার পাইছি? 5 প্রকার। আর একটা আছে, সেটা হলো স্পেশাল কি। কিবোর্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো স্পেশাল কি। তাহলে স্পেশাল কি হলো 12টি আছে। কয়টি? 12টি স্পেশাল কি আছে, 12টি। যেমন এখানেই আছে 6টা। এখানে আছে ইনসার্ট,
ডিলিট, হোম, ইন্ট, পেজ আপ, পেজ ডাউন, এই 6টি। আর বাদ বাকি এর পাশে আছে 6টি, যেমন ব্যাক স্পেস, স্ক্যাপ, ট্যাব, ক্যাপস লক, স্পেস বার, ইন্টার। তাহলে ব্যাক স্পেস, স্ক্যাপ, ট্যাব, ক্যাপস লক, স্পেস বার, ইন্টার, এই 6টি আর এই 6টি, এই 12টি হলো আমাদের স্পেশাল কি। বোঝা গেল? তাহলে পরবর্তী ক্লাসে শিখবো যে কোন বাটনের কি কাজ। ঠিক আছে, কোন বাটনের কি কাজ এটা শিখবো। আর অনেকে আমরা লিখতে দেখি যে ভুল করে, মানে যে ABCD, আমি যে টাইপিং এর শীটটা দিয়েছিলাম বা টাইপিং যে লেখা, ওটা অনেকে ভুল করে, ওর মধ্যে কোনো অক্ষর থাকে কোনো অক্ষর থাকে না, সেটা একটু দেখাই দিই। যে আমি কালকে যে টেস্ট করলাম, ওর ওর সবার একটু একটু ভুল আছে ভিতরে। যেমন কি, যে আমি বলছিলাম AQA স্পেস AZA, কারণ এই যে দুইটা হাত, এই দুইটা হাত দ্বারাই তো আমরা লিখি। এখন কোন আঙুলের কোন কাজ, ওকে বলছি যে তুমি খন্ডেত্ব লেখা, কোনো খন্ডেত্ব লেখে এই আঙুল দিয়ে, আসলে খন্ডেত্ব কি এই কাজ, ও লিখতেছে এটা দিয়ে, তাহলে তো হলো না। ওকে বলছি কে লিখতে, এখন ও লিখতেছে কে হচ্ছে এই আঙুল দিয়ে, কে কি এই হাতের কাজ, এই আঙুলের কাজ না। তার মানে কি, যে আঙুলের যে কাজ সেই কাজে আপনাকে করতে হবে। আর এটার জন্য আপনার হাতের নাম জানতে হবে, আঙুলের নাম জানতে হবে। যেমন এটা হচ্ছে কনিষ্ঠা, এটার মধ্যে কাজ আছে 3টা, শুধুমাত্র 3টার কাজ করবে এটা। কয়টা? 3টা। এই কনিষ্ঠার কাজ হচ্ছে 3টা। কয়টা মুখস্থ করো? 3টা। কয়টা? 3টা কাজ করবে। অনামিকা, এটার নাম কি? অনামিকা, অনামিকার কাজও 3টা। কয়টা? এটা মধ্যমা, মধ্যমার কাজও 3টা। মধ্যমা, এটার কাজ কয়টা? 3টা। এটা হচ্ছে শাহাদত, এই শাহাদত আঙুলের কাজ একটু বেশি, ডান হাতের শাহাদতের কাজ হচ্ছে একটু বেশি, যেমন 6টা, 6টা অথবা 5টা হতে পারে। আমরা 5টা যদি ধরি তাহলে JUJYJH JN, 5টা। তাহলে এটা 3টা, এটাও 3টা, এটা 3টা। কনিষ্ঠা 3টা, অনামিকা 3টা, মধ্যমা 3টা, শাহাদত হলো 5টা। এটা ডান হাতের কথা বলছি, ডান হাতে শাহাদত 5টা। বৃদ্ধা আঙুল, এটার কাজ হলো একটা। কয়টা? শুধুমাত্র স্পেস বার, শুধুমাত্র স্পেস, এটার কাজ একটা। তাহলে গেল, ডান হাত চলে গেল। এখন বাম হাতও হলো সেম একই কাজ, সেটা কি? এই কনিষ্ঠা হলো 3টা, অনামিকাও 3টা, মধ্যমাও 3টা, শাহাদতে শুধু 6টা, এটাতে 6টা। বাম হাতের শাহাদতে 6টা, এটা 6টা। যেমন বি পর্যন্ত আছে, এটা JUJJJNJ এরকম আছে আর কি, এটা 6টা। আর এই বৃদ্ধাঙ্গুল শুধু একটা। তাহলে বোঝা গেল? এই জন্যই আমরা এই সিস্টেমটা দেখব। তাইলে আমরা এই যে হোম কিতে হাতটা বসাই, হ্যাঁ, কোথায় কোথায় হাত বসাতে হবে আমরা অনেকেই জানি না, হাত এলোমেলো করে ফেলি। এই যে হোম কি, মাঝখানে জিএইচটা ফাঁকা থাকে, জিএইচটা কি থাকে? ফাঁকা। হাতটি বসাইয়ে আমরা AQA প্রথমে লিখবো, তারপরে AZA, তার মানে কনিষ্ঠার কাজ কিন্তু শেষ। এ আছে, কিউ আছে আর জেড আছে, এর বেশি আমি কোনো অক্ষর লিখেছি? লিখি নাই। শুধুমাত্র কনিষ্ঠা দিয়ে 3টারই কাজ, উপর নিচ, অর্থাৎ আমেরিকান স্টাইলে কাজটা করতে হবে আমাকে, আমেরিকান স্টাইলে। এই কাজটা করতে করতে এখানে এসে দেখবো যে একটা লাভ সিস্টেমে মিলে গেছে লেখাগুলো, এইভাবে, ঠিক এইভাবে, যাতে হাতগুলো কি মুভ হয়। এই হাতটা দিয়ে পুরো কিবোর্ডটা কিন্তু আমি মুভ করাইতে পারি, যাতে হাতের কবজিটা ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে। তাহলে তাহলে কি AQA AZA। এখন কি অনামিকা, এই অনামিকার কাজ হলো 3টা। অনেকে ভুল করে, SWS SXS, SWS SXS। এই অনামিকা ব্যতীত আমি কিন্তু কনিষ্ঠা দিয়ে কাজ করব না। কি দিয়ে? কনিষ্ঠা দিয়ে এই কাজ করব না, আমি অনামিকা দিয়ে করব। SWS SXS, তাহলে এটার কাজ হলো 3টা। মধ্যমা, মধ্যমার কাজ করব DED স্পেস DCD, মধ্যমা DED আর DCD। 3টা আছে, D আছে, C আছে, E আছে। তার মানে 3টা করে অক্ষর লিখবো, একটা করে স্পেস দেবো, 3টা করে অক্ষর, একটা করে স্পেস। তারপরে কি আছে? শাহাদত, শাহাদতের কাজ কি? FRF স্পেস FTF FGF FBF FVF। দেখেন শাহাদতের কাজ বলছিলাম না 6টা, তাহলে FR FT FG FB FV, 3টা যেহেতু, FRF FTF FGF FBF FVF। তাহলে কিন্তু আমার বাম হাতের কাজ শেষ। এই কয়টাই যদি আমরা শিখতে পারি তাহলে তো এক হাত কিন্তু মুক্ত। আপনার এই হাত দিয়ে কোনো বাটনের কাজ করতে হবে না, শুধুমাত্র এই বাটনগুলো ছাড়া, শেষ। তাহলে এখানে আমি বাম লিখে দিলাম, BM, বাম লিখলাম, অর্থাৎ বাম হাতের কাজ জন্য আমি বাম লিখলাম।
এখন আসি ডান হাত। ডান হাত দিয়ে কি কাজ করব? এই যে জে থেকে আবার শুরু, আমাদের যে হোম কিটা বলছি এখান থেকে আবার শুরু করতে হবে। জে, জে ইউ জে, জে ওয়াই জে, জে এইচ জে, জে এন জে, যেহেতু 5টা, জে ইউ জে ওয়াই জে এইচ জে এন, বোঝা গেল? তারপরে কি মধ্যমায়, যে মধ্যমা আছে 3টা, কে আই কে, কে এম কে, মধ্যমা 3টা, কে আই কে, কে এম কে। অনামিকা এল ও এল, এল কমা এল, এল ও এল, এল কমা এল, অনামিকা। তারপরে কি কনিষ্ঠা, সেমিকোলন পি সেমিকোলন সেমিকোলন ডট সেমিকোলন। এই হচ্ছে কাজ। কারণ এর মধ্যে দেখেন তো কোনো এবিসিডির কোনো অক্ষরকে আমি বাদ রাখছি? এর মধ্যে দেখেন, একটু পড়েন তো, দেখেন তো কোনো অক্ষর বাদ পড়ছে কিনা। আমার তো মনে হয় না। ডাবল লেখার প্রয়োজন নেই, কিন্তু বাদ পড়ছে কিনা দেখেন। আমি বলে দিচ্ছি, এ আছে এখানে, বি আছে, বি, এই যে বি, এই যে এইচ, বলেন তো এরকম, বলেন তো, নাম বলেন তো। সি, যদি কেউ বলে যে সি আছে এখানে, ডি আছে, আছে, এই যে ডি, এই যে সি। তারপরে কি ই, ই দেখেন তো ই আছে নাকি এখানে, ই, ই, এই যে ই, হ্যাঁ এরকম বলো। এফ, এই যে এফ, সব অক্ষরই দেখবে খুঁজে পাচ্ছ, সব আছে এর মধ্যে। তার মানে ইংরেজি অ্যালফাবেটের কোনো বর্ণ মিস নাই। আর এগুলো থাকলেই তো হচ্ছে। তো এইটা হচ্ছে লেখার সিস্টেম। এই লেখা যদি কেউ 3 দিন ফলো করে, কয়দিন? 3 দিন ফলো করলে সে ইংরেজি লিখতে পারবে মোটামুটি, সে দখলে আসবে। সে 3 দিন এটা কি করবে, এই একই জিনিস 3 দিন প্র্যাকটিস করবে। হ্যাঁ এখনই দেবো, আপনি উপরে পাঠাই দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে ক্লাস, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর আমি দুঃখিত, ক্লাসটা অনেক লং হয়েছে, এই জন্য দুঃখিত।